স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুণ্ডু। এবার জানাবো খবরে বিস্তারিত। ইসরায়েল ইরান সংঘাতে সরাসরি জড়ালো যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধ বিমান। এর পরপরই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান শান্তি না চাইলে আরও হামলা চলবে। নিজ দেশে 3টি স্থাপনায় হামলার কথা নিশ্চিত করলেও পারমাণবিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে ইরান। এ ঘটনায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে একই সাথে তেহরানের পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েল জুড়ে নেওয়া হয়েছে সতর্কতা। কথা দিয়েও কথা রাখলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়ে 2 সপ্তাহ সময়ের কথা বলেছিলেন, কিন্তু সেই কথার একদিনের মাথায় শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা জানালেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছে মার্কিন যুদ্ধবিমান। এই হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে হামলার পর স্থানীয় সময় শনিবার রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। এ সময় ইরানের উপর যুক্তরাষ্ট্রের চালানো এ হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে উল্লেখ করে ট্রাম্প। পাশাপাশি জানান, ইসরায়েলের সাথে সমন্বয় করেই এ হামলা চালানো হয়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনা এরই মধ্যে ধ্বংস করা হয়েছে। এরপরও ইরান যদি শান্তি না চায় তবে আরও বড় হামলা চালানো হবে। মনে রাখবেন, টার্গেট এখনো বাকি। আমি নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করছি যা আগে কখনো কোনো দল করেনি। ইসরায়েলের ভয়াবহ হুমকি মুছে ফেলতে আমরা এরই মধ্যে অনেক দূর এগিয়েছি। এর কিছুক্ষণের মধ্যেই হামলার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানে হামলা চালানোর এই সিদ্ধান্তে বিশ্বের ইতিহাস বদলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসের রেকর্ড থাকবে। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসন ব্যবস্থাকে অস্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলার কথা স্বীকার করেছে ইরান। তবে তেহরান জানিয়েছে, বোমা হামলার আগেই ওই স্থাপনাগুলো থেকে সরিয়ে নেওয়া হয় পারমাণবিক সরঞ্জাম ও তেজস্ক্রিয় উপাদান। এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে ইরান। এর জেরে মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মার্কিন গণমাধ্যম CNN বলছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জবাবে এখন যুক্তরাষ্ট্রকে টার্গেট করা হবে বলে জানিয়েছেন। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলার ঘটনায় নিন্দা এবং সমালোচনা ঝড় উঠেছে বিশ্বজুড়ে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের পারমাণবিক হামলায় মার্কিন যুদ্ধবিমান আঘাত হানার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে নিউজিল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে। দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান জানান তিনি। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক ও শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে অস্ট্রেলিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির বার্তাও দেওয়া হয়েছে বলে জানায় দেশটি। সৌদি আরব বলছে, ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলার পর আশপাশের এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের রাসায়নিক দূষণ ঘটেনি। এছাড়া মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে মেক্সিকো, ভেনেজুয়েলা সহ কয়েকটি দেশ। জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করার সময় শেষ হয়েছে আজ। এদিন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের দল জাতীয় নাগরিক পার্টি NCP নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করার কথা রয়েছে। গত 10ই মার্চ নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। প্রথমে আবেদনের শেষ সময় ছিল 20শে এপ্রিল। বিভিন্ন দলের অনুরোধে আবেদনের সময় 22শে জুন পর্যন্ত বাড়ানো হয়। এ সময় 65টি দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে। এর বাইরে 46টি দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে ইসিকে চিঠি দিয়েছিল। এখন ইসিতে নিবন্ধিত দল আছে 50টি।
এখন পর্যন্ত যেসব দল ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেছে তার বেশিরভাগই নাম সর্বস্ব। নির্ধারিত সময়ে যারা আবেদন করে প্রথমে তাদের আবেদন যাচাই বাছাই করা হয়, পরে প্রতিবেদন উপস্থাপন করা হয় নির্বাচন কমিশনে, এরপর নিবন্ধনে অনুমোদন দিয়ে থাকে। আজ আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সবশেষ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের নিয়ম পরিবর্তনে প্রায় সব দল ঐকমত্যে পৌঁছালেও নির্বাচন পদ্ধতি নিয়ে ভিন্নমত ছিল। এই অমীমাংসিত বিষয় নিয়েই আলোচনা হবে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দল বৈঠকে অংশ নেবে। আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজকে কি নিয়ে আলোচনা হবে, কোন কোন দল যাচ্ছেন বৈঠকে জানাবেন? প্রিয়া, সেটি হচ্ছে যে এই দ্বিতীয় পর্যায়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, তাতে করে আজকে আমরা বলতে পারি পঞ্চম দিনের বৈঠক। তো বৈঠক এখনো শুরু হয়নি, রাজনৈতিক দলগুলো এর মধ্যে আসতে শুরু করেছে। একই সঙ্গে ঐকমত্য কমিশনের যে সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সহ যে সংশ্লিষ্ট যারা আছেন তারা এরই মধ্যে এই ফরেন সার্ভিস একাডেমিতে এসেছেন। এখন বিষয় হচ্ছে আজকের যে মূল যে ওইরকম সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নেই, কিন্তু আগের কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, সেই বিষয়গুলোই মূলত আজকে এই বৈঠকে আলোচনা হবে। আপনি খবরে যেমনটি বলছিলেন সেই জায়গা থেকে যদি একটু বলি তাহলে বলতে হবে যে অন্যতম একটি মৌলিক সংস্কার ছিল, সেটি হচ্ছে যে জাতীয় সাংবিধানিক যে কাউন্সিল এনসিসি গঠন, সেই এনসিসি গঠনের বেলায় আসলে রাজনৈতিক দলগুলো তেমন নীতিগত সিদ্ধান্তে বা নীতিগত যে ঐকমত্য সেই জায়গায় আসলে পৌঁছতে পারেনি। আমরা দেখেছি বিশদ আলোচনা হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো এনসিসি গঠনের পক্ষে বিপক্ষে মত থাকায় তাতে করে কিন্তু একটি সামাপে পৌঁছানো যায়নি। তো এই বিষয়টি আজকে অনেকটাই জায়গা পাবে এমনটা আমরা দেখেছি। আরও কিছু বিষয় আছে, যেমন ঐকমত্যে পৌঁছিয়েছে আমরা দেখেছি যে সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলগুলি কিন্তু একটা ঐকমত্যে পৌঁছেছে। দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট, সেই জায়গায়ও কিন্তু আমরা দেখেছি আলোচনা হয়েছে, সেখানে উচ্চ কক্ষের যে আসন সংখ্যা কত হবে সেই জায়গায় রাজনৈতিক দলগুলো অনেকটা ঐকমত্যে পৌঁছালেও নির্বাচন পদ্ধতি আসলে কিভাবে হবে সেই বিষয়গুলো কিন্তু এখনও অমীমাংসিত রয়েছে। একই সঙ্গে নারী নেতৃত্বের যে বিষয়টি রয়েছে, সেখানে নারী আসন সংখ্যা ১০০-তে করার ব্যাপারে আমরা দেখেছি যে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো সেখানে একমত পোষণ করেছেন, কিন্তু মূলত যে কিভাবে নির্বাচন পদ্ধতিটি হবে, আগের যে বিদ্যমান যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি অনুযায়ী হবে না একেবারে সরাসরি ভোটে নির্বাচিত হবে, এই বিষয়গুলো এখনও অমীমাংসিত রয়ে গেছে। তো সব মিলে যদি বলি তাহলে আজকের বৈঠকে এই বিষয়গুলো জায়গা পাবে। আমরা অপেক্ষা করছি, তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে। বৈঠক শুরু হলেই তখন আপনার মাধ্যমে আমরা বিস্তারিত জানাতে পারবো দর্শকদেরকে। প্রিয়া। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। নিরাপদ ক্যাম্পাস এবং আবাসন সংকট সমাধানের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে ঢামেক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়া নির্দেশনা ছিল, এই নির্দেশনা মানতে নারাজ তারা। এখন তারা কি বলছেন এবং তাদের অবস্থান কি জানাবেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলে। যে 12টার মধ্যে গতকালকে অধ্যক্ষ যে নির্দেশনা ছিল যে আজকে 12টার মধ্যে হল ছাড়ার, সেই নির্দেশনা কিন্তু শিক্ষার্থীরা মানছেন না। তারা বলছেন যে তাদের যে ন্যায্য দাবি, যে 5 দফার দাবি, সেই দাবি যেন পূরণ না হয়। যেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছিলেন সেই আন্দোলনকে বন্ধ করতেই কিন্তু এই হল ছাড়ার যে নির্দেশ দিয়েছেন, এমনটাই কিন্তু বলছেন শিক্ষার্থীরা। তারা বলছেন তাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা হল ছাড়বেন না, এবং আমরা দেখেছি যে হলে এখনো শিক্ষার্থীরা অবস্থান করছেন। এবং তারা বলছেন যে তাদের জন্য যে নতুন করে যে হল বা আবাসন ব্যবস্থা বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানেও তাদের সিনিয়র যে যারা রয়েছেন তারা কিন্তু এখনো রয়েছেন, যার কারণে কিন্তু তারা হল ছাড়তে পারছেন না। আপনি দেখতে পাচ্ছেন এখনো যে আমরা যে ফজলে রাব্বি হলে আছি সেখানের আমরা ঘুরে দেখেছি, সেখানকার এই হলের বিভিন্ন পলেস্টার কিন্তু ভেঙে পড়েছে, দেয়ালগুলোও কিন্তু ফাটা, এবং দেয়ালগুলোও কিন্তু বিভিন্ন যে পলেস্টার সেগুলোও কিন্তু ভেঙে যাচ্ছে। এবং শিক্ষার্থীরা বলছেন যে এটা আসলে অনেকটাই ঝুঁকিপূর্ণ, এবং কেন এই অধ্যক্ষ বা এই কলেজ কর্তৃপক্ষ তাদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন। তারা বলছেন যে এই
আর তাদের যে আন্দোলনটা, তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো দাবির জন্য যেন তারা আন্দোলন না করতে পারেন, তার জন্যই কিন্তু এই 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দিয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা সেই দাবি তাদের সেই তারা সেগুলো কিন্তু প্রত্যাখ্যান করেছেন, তারা হলেই রয়েছেন এবং তারা বলছেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা হলে থাকবেন। এবং আরেকটা কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে তাদের শিক্ষার্থীদের একটা প্রতিনিধি দল কিন্তু কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন এবং সেখানকার পরেই কিন্তু তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তারা আজকে গতকালকে যেমনটি কর্মসূচি ছিল, এর পরবর্তীতে তারা কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কর্মসূচি ঘোষণা করবেন এবং তারা বলছেন যে এই যে স্বাস্থ্য উপদেষ্টা আছেন তিনি যেন এসে ঘুরে দেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো, আপনি একটু বলবেন যে আপনারা হল 12টার মধ্যে ছাড়ার কথা রয়েছে, আপনারা ছাড়বেন কিনা এবং আপনাদের দাবিটা কি? জি, আমরা হল ছাড়বো না, এটা আমাদের ক্লিয়ার কথা। কারণ আমাদের যে 5 দফা দাবি রয়েছে তার প্রধান দাবি কিন্তু আমাদের একটা নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে হবে। এখন আমরা যদি হল ছেড়ে দিই, আমাদের যে বাকি দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর জন্য আমরা আন্দোলন করতে পারবো না। তো আমরা এই মাঝখানে আমরা কখনোই হল ছাড়ার কথা ভাবতে পারছি না। আমরা হলেই থাকবো এবং আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর জন্য আন্দোলন করে যাব। আপনি দেখতে পাচ্ছিলেন যে আমরা এখন আপনার হল দেখাচ্ছিলাম এবং শিক্ষার্থীরাও বলছেন যে তাদের যে দাবিগুলো, সেই ন্যায্য দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা হল ছাড়বেন না এবং তাদের পরবর্তী কর্মসূচিও তারা কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবেন। এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের ফজলে রাব্বি হল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দেশে একই সাথে বিস্তার ঘটছে করোনা এবং ডেঙ্গুর। একই সময়ে দুটি মারাত্মক রোগের সংক্রমণের ঘটনায় বিষয়টি এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে করোনার চেয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেশি। তবে এই দুই রোগে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের প্রায় অর্ধেককেই দিতে হচ্ছে অক্সিজেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানী মহাখালীর ডিএনসিসির কোভিড ডেডিকেটেড 19 হাসপাতালে জ্বর, শরীর ও মাথা ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে। রাজধানী ছাড়াও বিভিন্ন জেলা থেকে এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসেছেন প্রায় 40% মানুষ। 2 দিন যাবৎ শরীর খারাপ, কিন্তু আমার জ্বর নাই, কিন্তু শরীরের ভিতরে গরম, মানে জ্বালাপোড়াটা যে আছে ওটা আমি বুঝতে পারতেছি। 2-3 দিন ধরে জ্বর, শরীর ব্যথা, খাইতে পারি না কিছু, শারীরিক শরীর দুর্বলতা, মাথা ঘুরে। বরগুনায় ব্লাড টেস্ট দিছি, ডেঙ্গু পজিটিভ বলছে। আমার ওয়াইফেরও ডেঙ্গু পজিটিভ। তার কারণে বরগুনা এত লোকের ভিড়, যার কারণে ওই জায়গায় আমার সংকুলন হয় না, এই জন্য আমরা ঢাকায় আসছি। শনিবার পর্যন্ত হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি আছেন 17 জন। এর মধ্যে অক্সিজেন নিতে হচ্ছে 9 জনকে। একজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের অন্য আরেকটি জেনারেল ওয়ার্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 28 জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন 3 জন। চলতি বছর একই সময়ে করোনা ও ডেঙ্গু সংক্রমণের ঘটনার বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু অ্যান্ড করোনা ইজ রাইজিং ইকুয়ালি। প্রত্যেকটা বেডের সাথে অক্সিজেন লাইন রয়েছে, আমাদের ভিআই প্ল্যান্ট রয়েছে অক্সিজেন জেনারেশনের জন্য, আমাদের 44 অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে, আমাদের মোর দ্যান 600 অক্সিজেন সিলিন্ডার রয়েছে। আমাদের এখন যে পর্যন্ত যা দেখা যাচ্ছে উই আর ফুলি প্রিপেয়ার্ড ফর ইট। আমাদের সবচেয়ে বড় শক্তি রয়েছে যে আমাদের অল নার্সেস আর ডক্টরস আর হাইলি ট্রেন্ড অন দিস। এবার এডিস মশার বংশবৃদ্ধির হার বেশি। মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি মারাত্মক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সততা ও আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, একবিংশ শতাব্দীর প্রগতিশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে নৌবাহিনীর 2022 বি ব্যাচের 44 জন মিডশিপম্যান এবং 2025 এ ব্যাচের 8 জন অফিসার সহ মোট 52 জন প্রবীণ কর্মকর্তা কমিশন লাভ করেন। কুচকাওয়াজ পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন। সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা
আন্তরিকতার সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় পুলিশের সাবেক ৪ কর্মকর্তা আরশাদ, সুজন, ইমন, নাসিরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, শুনানি কখন শুরু হবে জানাবেন বিস্তারিত। বিচারিক কার্যক্রমের জন্য এজলাস বসেছেন এবং আসামিদেরও কিন্তু এজলাসে তোলা হয়েছে। পাশাপাশি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাইতে বহুল আলোচিত এই মামলাটি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা, যে মামলায় রাষ্ট্রপক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ৪ আসামিকে কিন্তু আজকে আদালতে হাজির করা হয়েছে। যে বাকি ৪ আসামি হাবিবুর রহমান সহ যে ৪ জন আসামি পলাতক রয়েছেন, তাদের বিরুদ্ধে কিন্তু গেল ৩ জুন কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং তাদেরকে আত্মপক্ষ সমর্থনের আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে তাদের বক্তব্য উপস্থাপনের পাশাপাশি হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা ইতিমধ্যে সেই আবেদনে সাড়া দেয়নি, যার কারণে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আজকে এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালের কাছে আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করবেন এবং সেই আবেদনটি যদি মঞ্জুর হয় তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খরচে কিন্তু আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়ে এই মামলার বিচারিক কার্যক্রমের যে পরবর্তী আনুষ্ঠানিকতা, সেই পরবর্তী আনুষ্ঠানিকতার দিকে এগিয়ে যাবে বহুল আলোচিত এই মামলা। এই মামলায় কিন্তু আপনি জানেন যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান চলছিল, সেই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী আনাজ সহ ৬ জনকে হত্যা সহ যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেই অভিযোগে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু এই ৮ জনের বিরুদ্ধে আবেদন করা হয়েছে। আজকে শুনানি শেষে কি সিদ্ধান্ত আসে তা পরবর্তী সময়ে আপনার মাধ্যমে আমরা দর্শককে জানিয়ে দেব। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে প্রিয়া আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ। গাইবান্ধার কালীবাড়ি হাটে কোরবানির প্রক্রিয়াজাত চামড়া নিয়ে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত মূল্য দূরে থাক, মিলছে না কেনা দামের অর্ধেকও। এতে বিপুল ক্ষতির মুখে ব্যবসায়ীরা। অনেকেই ঋণ করে চামড়া কেনায় রয়েছেন পুঁজি হারানোর শঙ্কায়। এই শিল্পকে বাঁচাতে সরকারের সহায়তা চেয়েছেন খাত সংশ্লিষ্টরা। প্রতিবারের মতো এবারও কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত গাইবান্ধার পলাশবাড়ির মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। কেউ চামড়ায় লবণ দিচ্ছেন, কেউ ভালো চামড়া বাছাই করে স্তূপ করে রাখছেন। বেশি লাভের আশায় বাড়তি দামের চামড়া কিনে বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দাম তো দূরে থাক, কেনা দামেও বিক্রি করা যাচ্ছে না চামড়া। আমরা তো 200 টাকা 250 টাকা, তা আমাদের পিছিয়ে তো 900 টাকা 800 টাকা নাই। বর্তমান হাটের অবস্থা ভালো নয়, চামড়া কিনা হয়েছে 800-900, কিন্তু সেই চামড়া হাটে নিয়ে আসা চামড়ার কোনো খরিদ্দার মিলতেছে না। আমাদের মালের বাজার সরকার যে রেট দিছে সেই তুলনায় আমরা অনেক লস খেয়ে যাচ্ছি। চামড়া তো নিয়ে আসছি, কিন্তু যে দামে আমরা কিনছি কিন্তু সেই দাম আমরা পাচ্ছি না। অন্যদিকে ট্যানারি মালিকরা বলছেন, সরকার নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব নয়। সরকার যে রেটটা দিছে এটা অনেক বাড়তি রেট, এটার সাথে আমাদের সাথে কোনো মিল নেই। এই অনুযায়ী ব্যাপারীরা দাম বাড়তি চায়, এই জন্য আমাদের কেনাকাটায় সমস্যা হইতেছে। হাট ইজারাদারদের দাবি, বাজারে চামড়ার তুলনায় ক্রেতা কম হয়, ভালো দাম পাচ্ছে না বিক্রেতারা। চামড়া হয়েছে প্রায় 30,000-এর উপরে, কিন্তু সেই তুলনায় ক্রেতা ট্যানারির মালিক যারা, সেই তুলনায় ক্রেতা আসেনি। ট্যানারির যারা প্রতিনিধি আসছেন বিভিন্ন ট্যানারির, তারা বলতেছে যে সরকার নির্ধারিত মূল্যে আমরা চামড়া কিনলে আমরা ক্ষতিগ্রস্ত হব। চামড়া শিল্পকে বাঁচাতে সরকারের সহায়তা চান চামড়া ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গায় অযত্ন অবহেলায় খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পদ। নির্মাণ শেষ হওয়ার বছরের পর বছর পার হলেও হস্তান্তর হয়নি ইমিগ্রেশনের জন্য তৈরি ভবন। হস্তান্তর করা হলেও চালু হয়নি মার্কেট। সরকারি সম্পদ রক্ষায় দ্রুত এসব ভবনে কার্যক্রম চালুর দাবি জেলাবাসীর। চুয়াডাঙ্গা শহরের আলোচিত শ্রীমন্ত টাউন হল ভেঙে তৈরি করা হয় পৌর টাউন হল মার্কেট। 9.5 কোটি টাকা ব্যয়ে 2021 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় মার্কেটের নির্মাণ কাজ। দোতলা ভবনটি নির্মাণের পর 2022 সালের ডিসেম্বরে হস্তান্তর হয়। এরপর থেকেই তালাবদ্ধ মার্কেটটি। পুরানো ব্যবসায়ীরাই নতুন ভবনে দোকান বরাদ্দ পাবার কথা, কিন্তু ভবন চালু না হয় তারাও পড়েছেন বিপাকে। পৌরসভা বলল যে আমরা নতুন বিল্ডিং করব এবং বহুতলা বিশিষ্ট, আপনারা আপাতত এটাকে ছাড় দেন। আমরা এই বিল্ডিংয়ের পূর্বে ভাড়াটিয়া ছিলাম। বিল্ডিং রেডি হয়েছে আজ থেকে 4 বছর আগে।
তো এখনো পর্যন্ত আমাদেরকে কোনো বরাদ্দ দিচ্ছে না, আর আমরা মানবতার জীবন যাপন করছি। এত সুন্দর একটা মার্কেট দীর্ঘদিন যাবৎ পড়ে আছে, তো এই জিনিসটা তো আসলে আরও আগে চালু হওয়া দরকার ছিল। বিল্ডিংটা দীর্ঘদিন অবহেলা অযত্নে পড়ে থাকার ফলে স্থায়িত্ব কমে যাচ্ছে। অনতিবিলম্বে বিল্ডিংটার সুষ্ঠু সদ্ব্যবহার করে সরকারের রাজস্ব আদায়ে সহযোগিতা করুন। যদিও ভবন চালুর বিষয়ে ইতিবাচক কথা জানাচ্ছে পৌর কর্তৃপক্ষ। ব্যবসা করতে পারছেন না, এটা দ্রুত বরাদ্দ দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে এটা বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি এবং বরাদ্দ কমিটি গঠন করা হয়েছে। আমরা ইতিমধ্যে একটা সভা করেছি। এদিকে 2021 সালের সেপ্টেম্বরে শেষ হয় দর্শনা ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ। 4 বছর পরও নানা জটিলতায় আটকে আছে হস্তান্তর প্রক্রিয়া। এই বিল্ডিংটা 7-8 বছর হয়েছে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটা ব্যবহার না করলে রং চোখ কাঠ পাট সবই নষ্ট হয়ে যাবে। এই বিল্ডিংটা যে বানিয়েছে যে কারণে, সে কারণটা এখানে এখনো পর্যন্ত কোনো কার্যক্রম হয়নি, বেকার পড়ে আছে। দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ভবন দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, দাবি জেলা পুলিশের। ল্যান্ডপোর্টের বিল্ডিংটা সেটার কার্যক্রম শুরু করা বা না করে সেট আপ রেডি করা, যাবতীয় যে আনুষঙ্গিক ইকুইপমেন্ট লাগে সেগুলো সরবরাহ কাজ চলছে, ধীরে ধীরে এগুলো স্থাপন করা হচ্ছে। সরকারি সম্পদ নষ্ট হওয়ায় ক্ষোভ জানান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। 4 বছর ধরে পরিত্যক্ত বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস। ভাড়া বাসায় বসবাস করতে গিয়ে ঋণগ্রস্ত এখন শিক্ষার্থীরা। আর সন্তানের পড়ালেখার খরচ টানতে যেয়ে দেনার দায়ে জর্জরিত দরিদ্র পরিবারের অভিভাবকরাও, যার বিরাট নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষার্থীদের লেখাপড়াতেও। এ থেকে শিক্ষার্থীরা পরিত্রাণ চাইলেও বছরের পর বছর এর কোনো সমাধান হয়নি। ক্যাম্পাসে থাকা 50 বছরের পুরনো এই বহুতল ছাত্রাবাস পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একমাত্র আভাস। 4 বছর আগে 2021 সালের নভেম্বরে বন্ধ ঘোষণা করা হয় এই ছাত্রাবাস, কারণ সার্ভে করে জানা যায় এই ভবন ভেঙে পড়তে পারে যে কোনো সময়। এরপর থেকেই ক্যাম্পাসের বাইরে ভাড়া বাসায় বসবাস শুরু করেন শিক্ষার্থীরা। বাসা ভাড়া এবং খাবারের খরচ মেটাতে হিমশিম অবস্থা তাদের। অল্প সময়েই ঋণগ্রস্ত হয়ে পড়ে বেশিরভাগ শিক্ষার্থী। আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই আমরা একসাথেই একটা বাসা ভাড়া নিয়ে থাকি। পরিবারের খুবই একটা কষ্টকর হয়ে যাইতেছে আমাদের টাকা বহন করার জন্য। নিম্নবিত্তদের তো মনে করেন 2 বেলা ভাত খাইতেই সমস্যা। ছাত্রাবাসটা যদি থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। অনেকেই ঋণগ্রস্ত হয়ে যায় এই খরচ বহন করতে গিয়ে। ঋণ করেও যে ঠিকমতো পড়া শেষ হচ্ছে এমন নয়। ক্যাম্পাসের বাইরে থাকায় শিক্ষকদের সান্নিধ্য না পাওয়ায় ছাত্রদের লেখাপড়াতেও বিরূপ প্রভাব স্পষ্ট। হোস্টেলে থাকলে হয় কি, স্যারেদের গার্ডিয়ান হিসেবে পাওয়া যায়, এরা সবসময় গাইড করে কি করতেছে কি করতেছে না। হোস্টেল থাকলে কলেজের আশেপাশে থাকা পরে স্যারদের সংস্পর্শে থাকলে আমাদের শিক্ষাক্রম আরও এগিয়ে যাবে। বাইরে থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্র শিক্ষার্থীরা। পলিটেকনিক কর্তৃপক্ষ বলছেন সার্বিক পরিস্থিতি জানানো হয়েছে। ভিতরে যে অবস্থা, এখানে ছাত্র থাকার মতো কোনো সুযোগ সুবিধা নাই। ইতিমধ্যে আমি আমার যে প্রধান সহকারী আছে ওনাকে বলেছি যে এই বিষয়টা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাতে জানায় যে আমাদের এখানে এই বিষয়টা সংস্কার করে ছাত্রদের আবাসনের একটা ব্যবস্থা করা যায় কিনা। 1962 সালে স্থাপিত বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে 8টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা 4,407 জন। এর মধ্যে ছাত্রর সংখ্যাই 3,904 জন। আর এই ছাত্রদের সবাইকে ক্যাম্পাসের বাইরে ভাড়া বাসায় থাকতে হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওড়াঞ্চল সহ জেলার বিভিন্ন এলাকা জুড়ে নিষিদ্ধ জাল দিয়ে চলছে মাছ শিকারের মহোৎসব। এসব জাল ব্যবহারে দেশীয় মাছ বিপন্ন হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ছে জলজ উদ্ভিদ এবং জীববৈচিত্র্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় জেলা প্রশাসক। কয়েক বছর আগেও কিশোরগঞ্জের হাওরে জেলেদের জালে বিভিন্ন প্রজাতির যে পরিমাণ মাছ ধরা পড়ত, এখন তার 4 ভাগের 1 ভাগও পাওয়া যাচ্ছে না। কম পরিশ্রমে বেশি মাছ ধরতে পারায় হাওরের জেলেদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ভয়ঙ্কর ফাঁদ চায়না দুয়ারি জাল। এই জালে ছোট বড় মাছসহ যে কোনো জলজ প্রাণী একবার ঢুকলে আর বের হতে পারে না। জালটি হাওরে চায়না জাল, ম্যাজিক জাল, রিং জাল নামেও পরিচিত। আকার ও মান ভেদে চায়না দুয়ারের দাম 4,000 থেকে 5,000 টাকা। আগের মনে জালি ঢুলে বাইরে আশেপাশে তো ঘুরলে তরহারির বুঝ হয়ে গেছে গা। আর ওহন তা দুনিয়া ঘুরলো বাবা মাছ আর খাওয়া যায় না। প্রতি জায়গা গলিতে গলিতে সব মাছ, আমরা সব জায়গাতে জাল ফাতা, তাহলে এই মাছ তো কমে রাখবো। যে কোনো মাছটা হামায় আর বারবার কোনো ক্ষমতা নেই।
ছুটিয়ে যাইব তাও কোনো ক্ষমতা নাই। অরিজিনাল যেটা চাইনা জালটা এটা এখনো 4,500 টাকা আছে। এমনি তো দোকান থেকে প্রকাশিত লইতেছি, বহুত ক্ষতি। এই যে ডিম পর্যন্ত, মাছের যে ডিমটা এটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। নিকলী উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মাছ ধরার জালের মেশ সাইজ অর্থাৎ 4.5 সেন্টিমিটার অনুমোদিত, তবে এর চেয়ে কম হলে তা নিষিদ্ধ। চায়না দুয়ারি জালটা যেটা এখন ইউজ হচ্ছে, এই মেশ সাইজটা এর চেয়ে কম, যার কারণে এ সব সাইজের মাছ ধরবে, বাচ্চা থেকে শুরু করে একদম পোনা মাছ থেকে শুরু করে বড় মাছ পর্যন্ত। যেটা দিয়ে তৈরি হয় সেটা হলো প্লাস্টিক ফাইবার দিয়ে, এটা অনুমোদিত না। জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট এবং অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে মাইকিং কিন্তু করা হয়েছে এবং আবার মাইকিং করা হবে। এখন থেকে আর এই বিষয়ে জিরো টলারেন্স, প্রতিদিনই অভিযান, মোবাইল কোর্ট এগুলো চলবে এখন থেকে। হাওরের জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য রক্ষার্থে এসব জাল তৈরি বন্ধ হবে বলে প্রত্যাশা দেশের মৎস্য ভাণ্ডার খ্যাত কিশোরগঞ্জের হাওরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজ, ডিবিসির সঙ্গে থাকুন।